একদিকে গঙ্গা আর একদিকে 28 বিঘা বাগান জুড়ে একটি অপূর্ব আশ্রম। হ্যাঁ, সোমনাথ এসে একটা নদীর ধারে এরকম একটা বড় জায়গা আছে, তোমরা সেটা খোঁজ করো, সেটা ওনাকে বলেছি। মানে এখন 12 থেকে 14 রকম আইটেমের সবজি এখানে হয়। হ্যাঁ, 4টে জানলা রয়েছে মোট, এবং গঙ্গা দর্শন একদম। এবং এই ঘর থেকে আপনারা বসে বসে গঙ্গা দর্শন করতে পারবেন। আচ্ছা, আপনাদের দেখাই। প্রথম হচ্ছে আলু ভাজা রয়েছে, এখানে 5 রকম ভাজা রয়েছে, পনির রয়েছে, চাটনি রয়েছে। যেখানে দর্শনে এলে আপনারা খুব স্বল্প মূল্যে রাত্রিবাস করতে পারেন, প্রসাদ পেতে পারেন। এটি কোথায় অবস্থিত, আপনারা কিভাবে পৌঁছবেন, কি দর্শন করবেন এবং এখানকার অতিথি নিবাস ও প্রসাদের জন্য কার সঙ্গে কোন নম্বরে যোগাযোগ করবেন, এই সমস্ত বিস্তারিত তথ্য থাকছে আজকের ভিডিওতে। যারা প্রথমবার ভ্রমণামিতের এই ভিডিও দেখছেন তাদের কাছে বিনম্র আবেদন, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টের পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করব। আর প্রথমেই আপনাদের জানিয়ে দেব আপনারা এই অপূর্ব স্থানে পৌঁছবেন কিভাবে। ভ্রমণামিতের আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ 16ই আগস্ট 2026 রবিবার। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিয়ালদাহ সাউথ সেকশনের 15 নম্বর প্ল্যাটফর্মে। আর আমার পাশেই দাঁড়িয়ে রয়েছে আজকে গন্তব্যে যাওয়ার জন্য ট্রেন ডায়মন্ড হারবার লোকাল, যেটা 6টা 55 মিনিটে শিয়ালদাহ থেকে ছেড়ে ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে রওনা হবে। আর আজকে আমার গন্তব্য স্টেশন ডায়মন্ড হারবার। আপনাদের জানিয়ে দিই, শিয়ালদাহ থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত ভাড়া লাগবে 15 টাকা এবং সময় লাগবে আনুমানিক 1 ঘন্টা 30 মিনিট। তাহলে চলুন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ডায়মন্ড হারবারে নেবে। এখন ঠিক 8:30 আর আমি পৌঁছে গেলাম ডায়মন্ড হারবার স্টেশনে। আমাদের ট্রেন এসছে 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এই 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আজকের গন্তব্যে কিভাবে যাব সেটা অবশ্যই আপনাদের জানাবো। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে টিকিট কাউন্টারের পাশ দিয়ে বাইরে বেরোনোর রাস্তা ধরে কিছুটা এগোলেই বিশাল একটা বটগাছ দেখতে পাবেন। এই রাস্তা ধরে কিছুটা এগোলেই স্টেশন লাগোয়া রাস্তায় পৌঁছবেন। বটগাছ লক্ষ্য করে রাস্তা পেরিয়ে চলে আসুন উল্টো দিকে। সামনে যে ক্লক টাওয়ার দেখছেন, এখান থেকেই আজকের গন্তব্যে যাওয়ার জন্য বাস পাওয়া যায়। প্রতি 30 মিনিট অন্তর 246 নম্বর রুটের বাস, যেটি বড়ুল এবং রামনগরের মধ্যে চলাচল করে, সেই বাসে চড়ে আমাদের পরবর্তী গন্তব্য শহরার হাট, নতুন রাস্তার মোড়। আমি এই মুহূর্তে পৌঁছে গেলাম শহরার মোড়। ডায়মন্ড হারবার স্টেশন থেকে এই শহরার মোড় পর্যন্ত বাসে করে এলাম। কি বাসে এলাম সেটা আপনাদের দেখিয়েছি, এবং বাস ভাড়া লাগলো 25 টাকা আর সময় লাগলো 40 মিনিট। এই জায়গাটির নাম শহরার হাট, নতুন রাস্তার মোড়। বাস থেকে যেখানে নামবেন ঠিক তার বাম দিকে ঘুরিয়ে দেখতে পাবেন টোটো স্ট্যান্ড। আপনাদের সুবিধার জন্য ল্যান্ডমার্ক হিসেবে আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই। সামনেই দেখতে পাচ্ছেন একটি মন্দির, এই মন্দিরের ঠিক উল্টো দিকেই টোটো স্ট্যান্ড। ভাড়া লাগবে 10 টাকা এবং সময় লাগবে 5 মিনিট। শহরার হাট, নতুন রাস্তার মোড় থেকে এখন আমি চলে এলাম আজকের গন্তব্যের আরেকটি ডেস্টিনেশনে, ফলতা থানায়। ফলতা থানার অবস্থানটি আপনাদের দেখাই। অপূর্ব একটি জায়গা, বেশ রোম্যান্টিক। প্রায় গঙ্গা নদীর ওপরে এই থানার অবস্থান। থানার বাউন্ডারি বরাবর ঢেউ আছড়ে পড়ছে একেবারে রাস্তার কাছাকাছি। আর ওপর দিকে তাকালে বিশাল বড় বড় সব প্রাচীন গাছ। এই হচ্ছে ফলতা থানা, আর ঠিক তার সামনেই রয়েছে এখানে টোটো। এই টোটো ধরে আপনারা যেতে পারেন আজকের গন্তব্যে।
এই যে পাশ দিয়ে রাস্তাটা রয়েছে, এই রাস্তা ধরেই টোটো যাবে। আপনাদের দেখিয়ে দিলাম যে আপনারা কোনখান থেকে টোটো পাবেন। বয়স্ক যারা আছেন তারা টোটো করে চলে যাবেন, 10 টাকা ভাড়া লাগবে, আর খুব বেশি হলে মিনিট 5 সময় লাগবে। তবে আমি হেঁটে যাচ্ছি, হেঁটে যাওয়ার একটা কারণ হচ্ছে গিয়ে জায়গাটা অপূর্ব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে শুধু গাছ আর গাছ। আর বাম দিকে এই মুহূর্তে দেখা যাচ্ছে না, আপনাদের দেখাবো। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমি যেখানে যাচ্ছি সেটি একেবারে নদীর কোলে অবস্থিত। রাস্তায় যেতে যেতে আমি এখন পৌঁছে গেছি নদীর ধারে। আপনারা দেখতে পাচ্ছেন জেলেদের প্রচুর নৌকা এখানে রয়েছে, আর তার পাশ দিয়েই এই পিচের রাস্তা, যে রাস্তা ধরে আমি হেঁটে চলেছি। আমি এই মুহূর্তে আমাদের যে গন্তব্য সেই গন্তব্যের সামনে পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের আজকের গন্তব্য, শ্রী শ্রী রামকৃষ্ণ শ্রীমন্দির, ফলতা, দক্ষিণ 24 পরগনা। এবং এই গেটের ডান দিকে যদি তাকাই দেখতে পাবো একটি শিলাখণ্ডে লেখা রয়েছে এটি 1954 সালে স্থাপিত। আমি গেট পেরিয়ে এখন ভেতরে প্রবেশ করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন একটি বিশাল বড় অঞ্চল জুড়ে এই আশ্রম স্থাপিত হয়েছে এবং দুদিকে প্রচুর গাছপালা। ঢুকতেই ঠিক এরকম একটা মনোরম পরিবেশ আপনারা দেখতে পাবেন। এদিকে রয়েছে একটি পুকুর, বিশাল বড় পুকুর। আর আপনারা দেখুন এখানে প্রচুর গাছ রয়েছে, বিভিন্ন ধরনের গাছ। এই যে তাল গাছ, এই যে হচ্ছে তাল গাছ, আর এখানে তাল পড়ে রয়েছে, এই যে তাল। আর এখন শ্রী শ্রী রামকৃষ্ণ শ্রীমন্দির ফলতার মন্দির কম্পাউন্ডের ভেতরে প্রবেশ করেছি। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন এখানকার মহারাজ। ওনার নাম হচ্ছে জগন্নাথ মল্লিক। তো ওনার সঙ্গে এখন আমি সমগ্র যে আশ্রম প্রাঙ্গণ রয়েছে বা মন্দির রয়েছে বা যা যা দর্শনীয় রয়েছে সেগুলো ঘুরে দেখবো। তবে উনি প্রথমেই আমাকে বললেন যে একটু টিফিন করে নিতে, তারপর আমরা একসঙ্গে ঘুরে দেখবো, তাই তো? চলুন। আমি এখন প্রসাদ হলে চলে এসেছি, এটা হচ্ছে প্রসাদ হল। তো সামান্য কিছু টিফিন করে নিই। টিফিনে রয়েছে মুড়ি এবং আলুর তরকারি, সঙ্গে একটা মিষ্টি দেওয়া হয়েছে। এটা আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে আপনাদের আশ্রম ঘুরে দেখাবো। টিফিন শেষ করলাম, এবার জগন্নাথবাবুর সঙ্গে সমগ্র আশ্রম আমরা ঘুরে দেখব। আর প্রথমেই আমরা চলে যাব নবনির্মিত তরুণদ্বারের সামনে। আগে পুরানো ওইটা দিয়ে যাতায়াত করা হতো, হ্যাঁ। ভক্তদের প্রয়োজনে আবার আচ্ছা। নতুন করে একটা তোরণ করা হলো। আচ্ছা। ভক্তদের সাহায্যে এটা করা হলো আর কি, ভক্তদের ইচ্ছাই পূর্ণ করা হয়েছে। প্রধান তোরণ, এই তোরণ পেরিয়ে আমরা এখন প্রবেশ করলাম মূল আশ্রম প্রাঙ্গণে। আশ্রম প্রাঙ্গণে প্রবেশ করি, প্রথমেই আমরা জগন্নাথবাবুর কাছ থেকে এই মন্দিরের প্রতিষ্ঠার যে ইতিহাস সেটি আপনাদের জানাবো। এটা হচ্ছে ঠাকুরের শিষ্য ছিলেন দেবেন মজুমদার, তাঁর শিষ্য হেমচন্দ্র। কলকাতায় যেটা আমাদের আশ্রম আছে সেটা ওনার বাড়ি ছিল। উনিও মানে ওনার পরবর্তী যে জেনারেশন কেউ নেই। তো তারপরে হরিশ্চন্দ্র সিংহ, উনি ক্যালকাটা ইউনিভার্সিটির স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন। ওনার গুরুদেব স্বপ্নাদেশে একদিন হলো যে আমরা একটা আশ্রম করতে চাই, যেটা নদীর ধারে হবে, গঙ্গা নদীর ধারে হবে, বড় জায়গা হবে। তারপরে 1944 সালে ওনারা এটা ক্রয় করেন এবং ট্রাস্ট গঠন হয়। 1940 সালে ট্রাস্ট গঠন হয়। সেই 1940 সালের ভিত্তি স্থাপন করে সেই থেকে এই আশ্রম স্টার্ট হয়ে যায়। এছাড়া আমি যাকে দেখে এই আশ্রমে এসেছি আজ 20টা বছর আগে আর কি, তো তিনি হচ্ছে শিবপ্রসাদ আগরওয়াল। তিনি হচ্ছে হরিশ্চন্দ্র সিং এর প্রধান শিষ্য ছিলেন। এই আশ্রমটা সুন্দরভাবে তিনি গড়ে তুলেছেন। মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলাম, এবারে মন্দির দর্শনের জন্য আমরা যাচ্ছি। প্রাঙ্গণে উপস্থিত হয়ে ঠাকুর দর্শন হবে। আপনাদের দেখাই, এটি হচ্ছে মূল প্রবেশ পথ, অর্থাৎ এখন কাজ হচ্ছে, এখানে নতুন করে ঢালাই হচ্ছে, ভোগ ঘর হচ্ছে, নতুন ভোগ ঘর হচ্ছে, এবং মায়েদের থাকার জায়গা হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে জোর কদমে কাজ চলছে। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করি, প্রথমে আমরা একটা পুকুরের দেখা পেলাম, যেটির চারিধারে
ফুল ফল এবং নানা গাছ রয়েছে, আর পুকুরের ওপারে রয়েছে কৃষি জমি। আপনাদের দেখাই, একেবারে গঙ্গার কোল ঘেঁষে ঠাকুর রামকৃষ্ণের এই অপূর্ব সুন্দর মন্দির। এই হচ্ছে মন্দির দ্বারের চূড়া, আর এই হচ্ছে গর্ভগৃহের চূড়া। আর আপনাদের দেখাই পাশেই গঙ্গা। কি অপূর্ব জায়গা, আপনারা বুঝতেই পারছেন। আর আপনাদের এখন মন্দির চত্বরের ভিতরে একটি ছাদ থেকে মন্দিরের সম্পূর্ণ রূপ দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা প্রবেশ করেছি শ্রীমন্দিরের ভিতরে, আর এখন দেখছেন আপনারা মন্দিরের নাট মন্দির। নাট মন্দিরে এটা বসার জায়গা, এখানে বসে ভক্তরা ঠাকুরের প্রতি তাদের ভক্তি নিবেদন করেন। এই মুহূর্তে কয়েকজন ভক্ত সঙ্গীতের মাধ্যমে ঠাকুরকে তাদের ভক্তি নিবেদন করছেন। আর গর্ভগৃহে অপূর্ব সুন্দর একটি সিংহাসনে ঠাকুর, মা এবং স্বামীজি অবস্থান করছেন। মন্দিরের পাশেই একটি ঘর আছে যেটি খুব তাৎপর্যপূর্ণ। চলুন সেটি এখন আপনাদের দর্শন করাই। এই ঘরে কে থাকতেন? এখানে হরিশ্চন্দ্র বাবু থাকতেন, হরিশ্চন্দ্র সিংহ, যিনি এখানে ওনার প্রতিষ্ঠা শিষ্য। করেছেন। এটা প্রতিষ্ঠা করেছেন। আচ্ছা তানারাও তো আছে, আচ্ছা। মানে শয়নের ব্যবস্থা করা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হরিশ্চন্দ্র সিংহ ছিলেন আশুতোষ মুখোপাধ্যায় যখন আমাদের প্রিন্সিপাল ছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটি। হ্যাঁ, তো তখন উনি স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন। আচ্ছা হরিশ্চন্দ্র সিংহ। আচ্ছা, উনি এখানে যাতায়াত করতেন? উনি প্রতিষ্ঠা উনি করেন, প্রতিষ্ঠা করেছিলেন। হ্যাঁ ইনি? হ্যাঁ হ্যাঁ, হরিশ্চন্দ্র সিংহ। আচ্ছা। আর উনি বই, যে সমস্ত বই লিখেছেন বর্তমানে বেলুর মঠে দেওয়া হয়েছে। গীতা, তার মধ্যে গীতা তত্ত্বে শ্রীরামকৃষ্ণ, গল্পে ভগবত প্রসঙ্গ, আরো 2-3টে বই দেওয়া আছে, শরণাগতের আদর্শ। এই সমস্ত এখন উদ্বোধন থেকেই মানে আমাদের ছাপানো হয়। এবার গোটা ভক্তরাই ওখান থেকে কালেকশন করেন এবং দেখেন। আমরা এখন হরিশ্চন্দ্র সিংহের যে সমাধিস্থল সেখানে যাচ্ছি, এবং এখানে পঞ্চবটী স্থান আছে, পঞ্চবটী যেখানে আমাদের ধ্যান ট্যান করা হয়। অ্যাকচুয়াল কিন্তু এই হরিশ্চন্দ্র সিংহ মহারাজ উনি কিন্তু এই আশ্রমটা সাধন ভজনের জন্য এই আশ্রমটা তৈরি করেছে। আচ্ছা। বিশেষ করে রামকৃষ্ণ দেবের ঘরানায় যারা আছেন আর কি, তাদের জন্য এই আশ্রম সাধন ভজনের জন্য মেন। আমরা এখন পঞ্চবটির ভেতরে প্রবেশ করেছি। চলুন আপনাদের দেখাই পঞ্চবটি কোন ঠিক জায়গায় রয়েছে। এটা কি কি গাছ রয়েছে এখানে? অশোক আছে, অশ্বত্থ আছে, আর বট আছে, বেল আছে, আমলকি আছে। এই 5টা মিলিয়ে এটা হচ্ছে পঞ্চবটি তলা। আর এই যে এখানে আমরা এগুলো দেখতে পাচ্ছি, সমাধিগুলো দেখতে পাচ্ছি, এই সম্পর্কে কি একটু কিছু বলবেন? এই আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী হরিশ্চন্দ্র সিংহ চেয়েছিলেন তার মৃত্যুর পর গঙ্গার ধারে এই আশ্রমের ভেতরেই তিনি চিরসমাধিস্থ হতে চান। জগন্নাথবাবুর মুখে শুনলাম এই সমাধিক্ষেত্রটি শ্রী হরিশ্চন্দ্র সিংহ এবং তার স্ত্রী বাসন্তীবালা সিংহের স্মৃতির উদ্দেশ্যে স্থাপন করা হয়েছে। ওনার একটা ইচ্ছা মৃত্যু ছিল। আচ্ছা। কারণ উনি যে ডেটে জন্মেছিলেন আর কি, ঠিক মানে বয়স যা হয়েছিল আর কি, সেই ডেটেই মানে উনি মারা গেছেন। আচ্ছা। এটা একটা বড়, সেই মাসে সেই ডেটেই, সেই মাস সেই দিন ডেট। হ্যাঁ, সালটা অবশ্যই আলাদা হবে, কিন্তু সেই মাস সেই ডেট। হ্যাঁ, একদম। আচ্ছা, মানে এটা কি ওনার ইচ্ছা মৃত্যুই ছিল বলা যেতে পারে? আমরা বলবো। পঞ্চবটী আসন ও সমাধিক্ষেত্রের ঠিক পাশেই আরেকটি দর্শনীয় স্থান চোখে পড়ল, সেটিও আপনাদের দেখাই। এবং এই স্থানটি সম্পর্কে জগন্নাথবাবু কি বলছেন সেটাও আপনাদের শোনাই। মানে যে সমস্ত আশ্রমিক আছেন আর কি, হ্যাঁ, যে সমস্ত সাধু সন্ত আছেন, তারা কিন্তু এখানে আমাদের দেওয়া হয় আর কি, তার অস্থি সমাধি কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এখানটায় তাদের আহুতি দেওয়া হয়। আচ্ছা, এরপর কি আমরা নদীর দেখবো? হ্যাঁ হ্যাঁ, একদম। তো
নদীর গর্ভেই তো আমরা আছি। এবার আমরা যাচ্ছি এই আশ্রমের সবচেয়ে বেশি আকর্ষণের যে জায়গা, হ্যাঁ। সেটি দেখতে। যেটা ঠাকুর মানে খুব পছন্দ করতেন, গঙ্গাকে পছন্দ করতেন। হ্যাঁ, তো হ্যাঁ। তো সেটা মানে হরিশ্চন্দ্র সিং এর গুরুদেবেরও ইচ্ছা হ্যাঁ। যে নদীর ধারে বড় জায়গা হবে, সেখানে আমরা আশ্রম করবো আর কি। আচ্ছা, সেটা ওর স্বপ্নাদেশেই একরকম হয়েছে। আচ্ছা। এই আশ্রমটা তারপরে- কতটা জায়গা জুড়ে একটু? এটা প্রায় 28 বিঘার মতো। 28 বিঘা জায়গা হ্যাঁ। রয়েছে এটা। আর মানে সেই উনি কি স্বপ্ন দেখেছিলেন এখানে? হ্যাঁ, স্বপ্নাদেশে একটা নদীর ধারে এরকম একটা বড় জায়গা আছে, হ্যাঁ। তোমরা সেটা খোঁজ করো, সেটা ওনাকে বলেছি। আচ্ছা, তা সেই পরিপ্রেক্ষিতে প্রথমে বজবজে ওখানে খোঁজ হয়েছিল, হ্যাঁ। সেখানে জায়গাটা পছন্দ হয়। আচ্ছা, তারপরে খুঁজতে খুঁজতে এই ফলতাতে আসলেন। আচ্ছা, হ্যাঁ, এসে তখন এখানে ট্রেন চলতো, যেটা আচ্ছা। মাঝেরহাট থেকে ফলতা পর্যন্ত ট্রেন চলতো না, ঘুরতে আচ্ছা। ঘুরতেই একদিন নাকি এসেছিল। আচ্ছা, তারপর দেখলেন যে একটা জায়গা এখানে পাওয়া যাচ্ছে, হুম। যথেষ্ট বড় জায়গা। আচ্ছা, তো মানে তিনি ওই সঙ্গে সঙ্গেই ক্রয় করে নিলেন। আচ্ছা। ভক্তদেরই প্রেরণায় হয়েছে এটা। আচ্ছা। খুব সুন্দর ব্যবস্থা এটা। তাহলে চলুন আমরা দেখি সেই ঠাকুরের গঙ্গার ধারে থাকার যে একদম, স্বপ্নাদেশ, একদম এই একদম গঙ্গা আমরা দর্শন করি। একদম। এটা হচ্ছে মন্দির, আর মন্দিরের ঠিক একেবারে ঠাকুরের যেদিকে মুখ রয়েছে, হুম। সেদিকে মুখ করে এটা হচ্ছে গঙ্গা। এটা কি গঙ্গা না হলদি নদী, কোনটা এটা? না, এটা গঙ্গা নদী, গঙ্গা নদী। একদম। আচ্ছা। হুম। আর এই হচ্ছে এটা গঙ্গা। গঙ্গা নদী। আপনারা বুঝতেই পাচ্ছেন, গঙ্গা আশ্রমের কোলে এসে ধাক্কা মারে, এমনই একটা অবস্থান। এটা ওই দিকটা হচ্ছে গেওয়াখালী বা মেদিনীপুর ওটা। আচ্ছা, গেওখালী। হ্যাঁ, গেওয়াখালী মেদিনীপুর। আচ্ছা। আর এই ডান দিকটা? আর ডান দিকটা উলুবেড়িয়া, এই দিকটা আমরা যেদিকে যাই উলুবেড়িয়া পাবো। উলুবেড়িয়া। ওপারটাই উলুবেড়িয়া। আচ্ছা, মানে হাওড়া এখান থেকে উলুবেড়িয়া। যেতে হবে, মানে হ্যাঁ। প্রায় 8 ঘন্টা যেতে হবে আচ্ছা। ওপারে গিয়ে। আচ্ছা। এটা ঠাকুরের ফুল বাগান। আচ্ছা, হ্যাঁ। ঠাকুরের ফুল বাগান। একদম। মানে আপনাদের এখানে সবে- যা ফুল হয় সেই দিয়ে ঠাকুরের সেবা হয়ে যায়? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। এই দিকটা যেমন ফুল বাগান, হ্যাঁ, এদিকটা এটা আবার তেমন ঠাকুরের- সবজি বাগান। ঠাকুরের সবজি বাগান। ঠাকুরের সবজি বাগান। হ্যাঁ, তার মানে আপনাদের কি এইটা বলা যায় যে আপনাদের কিছু কিনতে হয় না, সবটাই না, ঠাকুর হ্যাঁ, নিজে হ্যাঁ। নিজে করে নেন? একদম একদম একদম। বেশ। আমাদের মানে সবজি বর্তমানে এখন 12 থেকে 14 রকম আইটেমের সবজি উঠছে। সবজি এখানে হয়? হ্যাঁ, এবং আমাদের কিন্তু উইদাউট কেমিক্যালে, মানে ইউরিয়া বা ইউরিয়া সারটার আচ্ছা। যে কেমিক্যাল আছে, হুম। বা আমাদের এও লাগে না, ওই যে আপনার বীজ টিজ দেয়া, পেস্টিসাইড যেগুলো আচ্ছা। দেওয়া হয় সেগুলো সেগুলো লাগে না, লাগে। নিজে নিজে যা হয় সেটাই না, যথেষ্ট। গোবর সার দিতে গোবর হয়। সার দেওয়া গোবর হয়। সার আর খোল। আচ্ছা, আচ্ছা। জৈব সার যেটাকে বলে। একদম একদম। প্রত্যেকেরই মানে উচিত আর কি, মানে যদি জৈব সারে নির্ভর করে, হুম। তাতে মাটির উর্বরতা হয়, আর গাছে সব থেকে দেখুন গাছে পোকা লাগে না। পোকা লাগে এই যে না? সবজিতে হ্যাঁ। পোকা লাগা বা বীজ টিজ দেওয়া, সেটা আমাদের দিতে হয়। এত গাছ আর এত গাছ, ফুল ফল সবজি আমের সমস্ত সময় বাগান। আমও খুব মানে হয়, সিজনের ফল প্রচুর হয় এখানে। সিজনের ফল, একদম। ফলও হয়। আম টাম আচ্ছা। থেকে আরম্ভ করে আচ্ছা। আম মানে কয়েক কুইন্টাল হয়, এই সমস্ত বড় বড় আম গাছ। তার মানে আপনাদের কিছুই কিনতে হয় না, 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 না। সবটাই মোটামুটি একদম, এখানেই হয়ে যায়, একদম একদম এই 28 বিঘে জমির মধ্যে। একদম একদম। আরো সব চাষের সব জমি আছে। আর ইনি কি আপনাদের সদস্য? পাহারাদার। পাহারাদার। একদম একদম একদম। অতন্ত্র প্রহরী। হুম। পৃথিবীর মনে হয় মানে এইরকমই মানে পাওয়া যায় না। মানে হ্যাঁ, তা ঠিক। বিশেষ করে এই সমস্ত সেবক, এরা তো সেবক তো, হুম, হুম। মানে মানুষের কিভাবে সেবা করছে, হ্যাঁ, এই সমস্ত জীব মানে যা কল্পনা করতে পারবো না। আচ্ছা। ও এখান থেকে বেরোয় না? না না ও এখানেই না থাকে? না, ও তো আমাদের মতো নিরামিষই প্রায় খায়, আচ্ছা, অন্যান্য যেমন এরা। আচ্ছা, ওর বয়স হয়েছে, বয়স প্রায় 13-14 বছর হয়ে গেল। আচ্ছা, আচ্ছা। এই যে সবজি এটা টবজি। হচ্ছে আপনাদের সবজির ক্ষেত? হ্যাঁ হ্যাঁ আচ্ছা। এটা ঝিঙে? হ্যাঁ, ঝিঙে আছে, তারপরে পুরুল, এই চিচিঙ্গা। আমাদের কলকাতা শহরের লোকজন তো এসব দেখলে আমরা লোভ সামলাতে পারি না। চিচিঙ্গা। আচ্ছা, এটা একদিকে ধান হবে। আচ্ছা। এটা বড় পুকুর। হ্যাঁ, পুকুর কটা আছে মোট আপনাদের? আমাদের আশ্রমের বড় পুকুর দুটো আছে। দুটো পুকুর আছে, তার মধ্যে এইটা, সামনে একটা সামনে। পুকুর রয়েছে। আশ্রম থেকে চাষবাস করা হয়, এটা কি মাছের চাষ হয়? মাছের চাষ হয়। আচ্ছা।
আপনাদের যা হয় ঠাকুরের ভোগ হয় আর কি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনাদের দেখাই এখানে আমাদের এটা। সবই ঠাকুরের নিবেদিত। হুম। ঠাকুরকে প্রসাদ দিয়ে সবাই প্রসাদ পান আর কি ভক্তরা। এই হ্যাঁ। অশোক হল এবং তারাদেবী ব্লক, হ্যাঁ। এইটা নামটা হওয়ার এটা কারণ? নাম হওয়ার বলতে ভক্তরা এসেছিলেন এখানে, হ্যাঁ। হ্যাঁ, তারাই কিন্তু মানে ঠাকুরের প্রতি অনুপ্রাণিত হয়ে তারাই এইটা মানে প্রদান করেছেন আর কি। আচ্ছা, তৈরি এই যে ব্লক তৈরি মানে এই সমস্ত মানে অতিথি ভবন তৈরি হয়েছে। অর্থ প্রদান করেছে একরকম। আচ্ছা, সেই জন্য সেই জন্য এই দুজনে তারা বলেনি যে আমাদের নামটা এ করতে হবে, আমরা এ করে দিয়েছি। আচ্ছা, ভালো হ্যাঁ, করেছে। একটা স্মৃতি করে দিয়েছি আচ্ছা। যাতে এবং থাকে। এটি অশোক হল ও তারাদেবী, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে এখানকার অতিথি নিবাস। হ্যাঁ, তো চলুন আমরা এবার ভেতরে গিয়ে একটু দেখি অতিথি নিবাস। হ্যাঁ। আমরা এখন অতিথি নিবাসে প্রবেশ করছি, আপনাদের দেখাই। আচ্ছা, এখানে মোট কয়টা ঘর আছে আগে যদি বলেন? আমাদের অতিথিদের জন্য ওপর 7টা ঘর আছে। তা আমরা কোথায় দেখবো, উপরে দেখবো না নিচে দেখবো? উপরে উপরে দেখবো। হ্যাঁ, নিচেও দেখা যাবে পরে। চলুন। আপনারা শুনলেন মহারাজ বললেন যে মোট 7টি ঘর রয়েছে। তো আমরা এখন দোতলায় উঠছি, সেখানে কয়েকটি ঘর আপনাদের দেখাবো। আমরা একটি ঘরে প্রবেশ করেছি, আপনাদের দেখাই। ঢুকিয়ে একটি বেড রয়েছে এবং আরেকটি বেড রয়েছে, দুটি বেড রয়েছে। প্রত্যেক ঘরে দুটো, তারপরে 6 বেড আছে। 6 বেড আছে। হ্যাঁ। একটা চেয়ার রয়েছে, হ্যাঁ। একটা আলমারি রয়েছে, ভক্তরা তাদের পাখার জিনিসপত্র ব্যবস্থা রাখবেন। রয়েছে, লাইট রয়েছে, হ্যাঁ। এখানে হ্যাঙ্গিং সিস্টেম রয়েছে। এছাড়া পরপর 1টা, 2টো, 3টে, 4টে জানলা রয়েছে মোট। এবং গঙ্গা দর্শন একদম। এবং এই শুয়ে ঘর থেকে আপনারা দর্শন বসে হবে। বসে গঙ্গা দর্শন করতে পারবেন। সামনে হচ্ছে গিয়ে গঙ্গা। এটা আর সবথেকে- আর তার আগে অবশ্যই এরকম একটা ফুলের বাগিচা, সেটাও আপনারা এবং দেখতে পাবেন। সবজি, হ্যাঁ। আচ্ছা, এটা 6টা বেড আছে। এটা 6টা বেডে। আচ্ছা, এটা কি আপনাদের দেখাই আরেকটা রুম, আপনাদের দেখিয়ে দিই। এটা সবই গঙ্গা দর্শন করতে পারবেন। আচ্ছা, 6 বেডের রুম। এইদিকে 3টি রয়েছে, হ্যাঁ, এদিকে 3টা। এদিকে 3টি রয়েছে। এখানে কেউ নেই বলে এখনো চাদর পাতা নেই। হ্যাঁ, আর এখানেও ফ্যান রয়েছে, হ্যাঁ। লাইট রয়েছে, সামনে একটা আলমারি রয়েছে, এদিকেও একটা ফ্যান রয়েছে, হ্যাঙ্গিং সিস্টেম রয়েছে, দড়ি বাঁধা রয়েছে। আর জানলা দেখতেই পাচ্ছেন, এবং একই রকম ভাবে এই জানলা গঙ্গা দিয়েও দর্শন। কিন্তু গঙ্গা দর্শন করা যাবে। অপূর্ব একটি জায়গা। আমরা তো ঘর দেখলাম মহারাজ, এবারে বাথরুম। বাথরুম হচ্ছে কমন। কমন। একটা, দুটো, তিনটে। আচ্ছা, এটা 4টে, মোট 4টে বাথরুম আছে। একটা, দুটো, তিনটে, 4টে, 5টা বাথরুম আছে। আচ্ছা, মোট 5টা বাথরুম আছে। 7টা রুমের জন্য 5টা বাথরুম রয়েছে। এই হচ্ছে বাথরুম, আপনাদের দেখাই। হচ্ছে কমন, জলের ব্যবস্থা রয়েছে, এখানে একটা টাওয়াল হোল্ডার রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে। এই গরম হচ্ছে- জলের জন্য আমাদের সোলার বসানো হয়েছে। আচ্ছা, 24 মানে ঘন্টা গরম জল পাবে। 24 ঘন্টা এখানে গরম জল পেয়ে যাবে, সেটা সারা বছর। হ্যাঁ। মানে এখনো যদি আমি চাই গরম জল, সেটা গরম জল পেয়ে যাবে। আচ্ছা, আমরা এখন অতিথি ভবনের ছাদে এসেছি। হ্যাঁ, এখান থেকে মানে জ্যোৎস্না রাত্রিতে আর কি, হ্যাঁ। মানে ভক্তদের মনোরঞ্জন করার জন্য ঠাকুর ব্যবস্থা করেছেন আর কি। আচ্ছা, মানে অপূর্ব দর্শন হবে। সত্যিই তাই। আপনারা দেখুন, এটা হচ্ছে অতিথি ভবনের ছাদ থেকে আমি আপনাদের একদম। সামনে সমস্ত দৃশ্যটা দেখাচ্ছি। চারিদিকে গাছ, সামনে গঙ্গা, হ্যাঁ, আর বড় এখানে বড় দাঁড়িয়ে জাহাজ, বড় বড় জাহাজ যে যায় আর কি। হ্যাঁ, হ্যাঁ, আবার এখানে দাঁড়িয়ে মন্দিরও দেখতে পাবেন। আর এই যে পাশে কাজ চলছে, আর এই যে একটু আগে মহারাজ বলছিলেন সোলার সিস্টেমে গরম জলের ব্যবস্থা, হ্যাঁ। সেই গরম জলের ব্যবস্থা এখানে রয়েছে সোলার সিস্টেমে। হ্যাঁ, এটা কেন্দ্র সরকার থেকে এটা সাবসিডি দিয়ে ব্যবস্থা করেছে। আচ্ছা, কেন্দ্রীয় সরকার থেকে। আচ্ছা আচ্ছা, আমরা অতিথি নিবাস দেখলাম, এরপরে আমরা চলে যাচ্ছি প্রসাদ কক্ষ এবং ভোগ ঘর, যেটা সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আমরা চলে এসেছি ভোগ ঘরে। হ্যাঁ। আজ ভোগে কি কি হয়েছে, প্রসাদে কি কি রয়েছে? কি কি ব্যবস্থা বলো? আচ্ছা, ডাল, মাছের তরকারি, চাটনি। আচ্ছা, 5 রকম ঠাকুরের এবার ঠাকুরের জন্য 5 রকম একটা ভাজা হয়। হ্যাঁ। 5 রকম শুকনো ভাজা আছে। আচ্ছা মিষ্টি। তারপর হচ্ছে মাছের তরকারি বা চাটনি, দই, মিষ্টি। আচ্ছা, আপনাদের দেখাই। প্রথম হচ্ছে আলু ভাজা রয়েছে, এখানে 5 রকম ভাজা রয়েছে, পনির রয়েছে, চাটনি হ্যাঁ রয়েছে, ভাই, এখানে শুক্তো রয়েছে, এটা
মাছের ঝোল। বিমান আচ্ছা, কটা? এখন মাছ ভাজা হয়েছে, ঝোল রেডি হয়ে রয়েছে। আর আচ্ছা, আর কটা আর লাগবে? ডাল হচ্ছে, আর এই হচ্ছে ভোগ ঘর। আচ্ছা, ডাল, হ্যাঁ, এখানে ডাল শুধু সম্বরা বাকি আছে। আচ্ছা, তো এই হচ্ছে ডাল, আর এই দাদা হচ্ছে গিয়ে রান্না করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ভোগটা খুব সুন্দর একটা ভোগ ঘর, অনেকখানি বড়, এবং এখানে আরো অনেক টেবিল চেয়ার রয়েছে, লোকজন বসতে পারে। আর এই হচ্ছে প্রসাদ কক্ষ, আপনাদের আগেই দেখিয়েছি। তো এখানেও কিন্তু প্রচুর টেবিল চেয়ার দেওয়া রয়েছে, এরকম টেবিল চেয়ার দেওয়া হয় এবং লোকজন এখানে প্রসাদ গ্রহণ করে। প্রত্যেকদিন মন্দিরে ভোগ আরতি হয়, আর সেটি কিন্তু খুব দর্শনীয় একটি জিনিস। কেন আমি দর্শনীয় বলছি সেটা আপনারা বুঝতে পারবেন যদি আমি আপনাদের মন্দির গর্ভগৃহের সেই আরতির দৃশ্য দেখাই। আপনাদের জানিয়ে দিই, এখানে সাধারণত 11:30টার সময়, অর্থাৎ বেলুড় মঠের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী প্রসাদ দেওয়া হয়। আজকে যেহেতু একটি বিশেষ কর্মকাণ্ড এখানে ছিল, তাই একটু দেরি হয়ে গেছে। তাও এখনো 1টা বাজেনি, পৌনে 1টা বাজে। আমরা এখন প্রসাদ কক্ষের এখানে চলে এসেছি, প্রসাদ নেব। প্রসাদ আপনাদের আগে দেখিয়েছি, তাই প্রসাদ নতুন করে আর দেখাচ্ছি না। কিন্তু আপনারা যদি আসেন, প্রসাদ কিভাবে পাবেন বা এখানে অতিথি নিবাসে থাকার জন্য অগ্রিম ফোন নম্বরে যোগাযোগ করবে, দক্ষিণা বা প্রণামে কি আছে, এই সমস্ত বিস্তারিত তথ্য এখন আপনাদের সামনে তুলে ধরবো। এই যে অতিথি নিবাস আমরা দেখলাম, এই অতিথি নিবাসে থাকার জন্য কি শর্ত রয়েছে বা নিয়ম রয়েছে? শর্ত হচ্ছে, 1 নম্বর হচ্ছে ঠাকুরের ভাবধারায় এবং আধ্যাত্মিক যারা চেতনায় আছেন আর কি, তারাই এই মানে আশ্রমে থাকার উপযুক্ত। ব্যবস্থা হবে, উপযুক্ত আচ্ছা, ব্যবস্থা হবে 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে তার ভোটার আই কার্ড, প্যান কার্ড, বর্তমানে তো এটা তো খুব এসেনশিয়াল, হুম। এটা দিতেই হবে। হুম। হ্যাঁ, আর থাকা বলতে ভাইদের এখন থাকার সারাদিন, এবং তারা ইচ্ছা করলে 2-3 দিন থাকতে পারে না। আচ্ছা, মানে 3-4 রাত পুরুষদের থাকতে জন্য পারে। 2-3 দিন থাকতে পারে। পুরুষদের জন্য এই মুহূর্তে থাকার ব্যবস্থা থাকার রয়েছে, ব্যবস্থা হয়েছে। মহিলাদের জন্য? মায়েদের জন্য এখন ব্যবস্থা করতে পারিনি, আচ্ছা, তবে চলছে, কাজ চলছে। কাজ চলছে। হ্যাঁ, আর কোনো এরকম মহিলা পুরুষ মিলিয়ে যদি আসতে চায়, সেক্ষেত্রে মানে কি আপনারা পরিষেবা দিতে পারবেন? আমরা সারাদিন থাকতে পারবেন ওনারা, এবং আচ্ছা। গেস্ট হাউস তারা রেস্ট নিতে পারবেন। আচ্ছা, রেস্ট রুমও দেবেন? একদম সারাদিন থাকবে, রেস্ট রুম দেবেন, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু প্রসাদের রাত্রিবাসের ক্ষেত্রে মেয়েদের একটু মেয়েদের বিধিনিষেধ রয়েছে, বিধিনিষেধ। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এবার আমাকে একটু বলুন, এর জন্য প্রণামী দক্ষিণার কি ব্যবস্থা রয়েছে? প্রণামী বর্তমান বাজার অনুযায়ী যে ভোগের যে কষ্ট লাগে আর কি, হ্যাঁ। বর্তমানে 100 থেকে 150 টাকার নিচে হয় না। আচ্ছা, যে কোনো হুম, ঠাকুরের হুম, বিশেষ ভোগ তো হুম। তো হয় না। এইটা তো আমরা মোটামুটি করা হয়েছে। হুম। আর তারপরে থাকার জন্য 100 টাকা করে আচ্ছা, তার মানে per head থাকা করা খাওয়া দাম। কি? থাকা এবং খাওয়া 200 টাকা হয়ে যাবে। হ্যাঁ। তবে এবারে এটা তো ভক্তদের এতে চলে, দানে চলে, হুম, এবং তাদের ইচ্ছাই যা, তাদের ইচ্ছা, তাদের সেটা ইচ্ছা। সেটা যা আমাদের দেবেন। আমাদের আশাও থাকবে না আশাও যে থাকবে। আমাদের উনি দেবেন বলে, হ্যাঁ। বা আমি 200 টাকা নিচ্ছি আবার ওদের আশা করবো অন্য নেবা, আচ্ছা। কখনোই এটা সে তো আমাদের দেবে না, আমরা আচ্ছা। তো কর্মচারী মাত্র। হুম,
আমরা তো সেবক, হুম। তো আমরা তার সেবা হবে, তারা ইয়ে করবেন। আচ্ছা, হ্যাঁ, এবার যোগাযোগ কার সঙ্গে করবে, কোন নম্বরে করবে? যোগাযোগ এই আশ্রমের যে ফোন নাম্বার আছে সেটা আমার কাছেই থাকে নাম্বারটা। এই নাম্বারটা আমি বলে দিতে পারি। হ্যাঁ। হ্যাঁ, 9749715861। আচ্ছা, এখানে যোগাযোগ করুন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর ভ্রমণামিতে চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন, তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণামিতের সাথে থাকুন, পাশে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা।